আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য আসলে কি জিনিস সেটা জানা খুবই প্রয়োজন এবং বাক্য কত প্রকার, কি এগুলো বিস্তারিত আলোচনা করব এবং এটা জানা প্রত্যেকটা শিক্ষার্থীর একটা বেসিক দায়িত্ব বলা চলে। ইংলিশ গ্রামার শিখতে গেলে আসলে সেন্টেন্স কত প্রকার, কি সেটা জানা খুবই জরুরি, খুবই জরুরি। তো আমরা সেন্টেন্স কি সেটার সংজ্ঞাটাকে জেনে নেই। সেন্টেন্স হচ্ছে কোনো বাক্য যেটা ভাব আদান-প্রদানের মাধ্যম। বাক্য গঠনের সময় আমরা যে ওয়ার্ড আছে, কতগুলো শব্দ মিলেই তো আসলে বাক্য গঠন হয়। তো যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলোকে এমন এক বিশেষ নিয়মে সাজাই, যার ফলে এটি একটি অর্থপূর্ণ রূপ লাভ করে। ওকে? যার ফলে এটি একটি অর্থপূর্ণ রূপ লাভ করে। অথচ ওয়ার্ড গুলোকে এলোমেলোভাবে পাশাপাশি স্থাপন করলে আর কোনো অর্থ হয় না। যেমন দেখো, এই যে "দ্য স্কাই ইজ ব্লু" এটা একটা বাক্য। কারণ এখানে ওয়ার্ড গুলো এখানে "দ্য" একটা ওয়ার্ড, "স্কাই" একটা ওয়ার্ড, "ইজ" একটা ওয়ার্ড, "ব্লু" একটা ওয়ার্ড। কিন্তু ওয়ার্ড গুলো যদি আমরা এলোমেলো করে সাজাইতাম, তাহলে কি এটা সেন্টেন্স হইতো? না। আমরা বলেছিলাম যে বাক্য হতে হলে মনের ভাব প্রকাশ করতে হবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। সে যদি অর্থ প্রকাশ না করে, সেক্ষেত্রে কি হয় না? বাক্য হয় না। যেমন দেখো, "ব্লু ইজ স্কাই দ্য" আমরা এলোমেলো করে জাস্ট বসাই দিলাম। কি বাক্য কি হইছে? না, বাক্য হয় নাই। কারণ বাক্য হইতে হলে তার অর্থ হইতে হয়। একটা অর্থ থাকতে হয় তার। "দ্য ব্লু ইজ স্কাই দ্য" এর কোনো মিনিং আছে এটার? না, মিনিং নাই। তাই এটা কোনো বাক্য হবে না। ওকে? তাহলে এটা কাটা। এখানে এলোমেলোভাবে দেওয়া ওয়ার্ডগুলো কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু আমরা যদি ওয়ার্ডগুলোকে বাক্য গঠনের নিয়ম অনুযায়ী সাজাই, যেমন "দ্য স্কাই ইজ ব্লু" এই যে বাক্য গঠনের নিয়ম, আমরা জানি যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে একটা বাক্যতে। তাহলে বাক্যের মূল কাজ হচ্ছে একটা বাক্যতে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। তখন সেটাকে আমরা বাক্য বলি। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতেও পারে। সেক্ষেত্রে আমরা বাক্য বলতে পারি। বা ভার্বের অবজেক্টের পর আর কি থাকতে পারে? এক্সটেনশন আমরা বলি। সেটা কি হচ্ছে অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট, যেকোনো কোনো কমপ্লিমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রেও আমরা বাক্য বলতে পারি। এখন আসি বাক্যের সংজ্ঞা বা ডেফিনিশনটা কি? এটা খাতায় লিখে নিতে পারো। একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তার মানে কয়েকটা শব্দ বা একগুচ্ছ শব্দ যদি একত্রিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। একটি আদর্শ বা টিপিক্যাল ইংরেজি বাক্যের গঠন কিরকম? আমরা বলেছিলাম একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে বা অবজেক্টের পর আরো কিছু কমপ্লিমেন্ট থাকবে। মানে আরো কিছু আ তাকে তৈলমর্দন করে আরেকটু বড় করা হবে সেন্টেন্সটাকে। সেক্ষেত্রে আমরা তখন এটা কমপ্লিমেন্ট বলি। ওকে? তো দ্য স্কাই এটা এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, এই ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা যখন পার্টিসিপেট স্পেসে ভার্ব শিখেছি সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব গুলো চিনেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি ইংলিশ গ্রামারের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো। অবজেক্ট হচ্ছে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এখানে ব্লু হচ্ছে সেই অবজেক্টটা। ওকে? এবার আমরা আসি সেন্টেন্সের ক্লাসিফিকেশন। যেটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স পড়ার ক্ষেত্রে। সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো কি? খেয়াল করলে দেখবে সেন্টেন্সের ক্লাসিফিকেশনে আমরা যদি তাকাই, সেন্টেন্সের কাজ হচ্ছে সেন্টেন্সের কাজ অনুযায়ী ৫ ভাগে ভাগ করা যায়। আমরা সেন্টেন্সকে ৫ ভাগে ভাগ করতে পারি। ১ম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তার মানে সেন্টেন্সকে আমরা তার কাজ অনুসারে তাকে ৫ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? ৫ টা ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি এবং ৫ টা ভাগেরই আলাদা, আলাদা নাম আছে। ওকে? এটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। 5 টাইপ অফ সেন্টেন্স। আমরা এই সেন্টেন্স গুলো নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাস থেকে শুরু করব। টিল দেন টেক কেয়ার।